প্লাচিকাভু নামের এক স্বপ্নের মতো গ্রাম, যেখানে নেই কোনো ক্রাইম, নেই কোনো ভয়, আছে শুধু সুখ, শান্তি আর চায়ের দোকানের গল্পের আসর। গত 50 বছরে এই গ্রামে কোনো ক্রাইমই হয়নি, কিন্তু হঠাৎ এই গ্রামে কারো নজর পড়ে যায় আর শান্ত গ্রামে শুরু হয় মৃত্যুর মিছিল। একদিন সকালে গ্রামের ধান ক্ষেতের মাঝে একটা লাশ পাওয়া যায়, আর এরপর থেকেই রাত নামলেই নেমে আসে এক আতঙ্ক, যার নাম বুগিম্যান। রাতে গ্রামের কেউ একা বের হলেই বুগিম্যান তাকে নৃশংসভাবে খুন করত। তবে এই সাইকো জানে না সে কার গ্রামে পা রেখেছে, কারণ এই গ্রামে আছে উজ্জালান, যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন বড় গোয়েন্দা হবে। এত বছর ধরে উজ্জ্বল কখনো কারোর মুরগি চুরির তো কখনো কারো ছাগল হারিয়ে যাওয়ার কেস সমাধান করত। তবে 50 বছরে এই প্রথম গ্রামে একের পর এক খুনের ঘটনায় পুলিশ ডিপার্টমেন্ট আতঙ্কিত হয়ে শহর থেকে এক সাহসী অফিসার শাম্ভুকে গ্রামে পাঠায়। এতদিন উজ্জ্বলকে সবাই হিরো ভাবলেও শাম্ভু গ্রামে আসতেই দৃশ্যপট একদম বদলে যায়। গ্রামের মানুষ এখন শাম্ভুকে হিরো ভাবতে শুরু করেছে। ব্যাস, এখান থেকেই শাম্ভু আর উজ্জ্বলের শত্রুতার শুরু। কিন্তু এই দুইজনের সাপে নেউলের সম্পর্কের ফাঁকে বুগিম্যান দীপ্তি রাতের অন্ধকারে একের পর এক খুন করে মেতে উঠেছে এক পৈশাচিক খেলায়। এমনই সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট, ক্রাইম থ্রিলার আর ব্রেইনের 12টা বাজানোর মতো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ডিটেকটিভ উজ্জালান। আজকের গল্পে এটা নিশ্চিত যে আসল খুনিকে তা কেউ ভাবতেও পারবে না। উজ্জ্বলের বাবা মা নিজেদের গ্রামেরই এক বাসায় তাদের একমাত্র ছেলের জন্য মেয়ে দেখতে এসেছে। উজ্জ্বলের ছবি দেখা শেষে রেনু উজ্জ্বলের বাবা ডেভিডকে ছবিটা ফিরিয়ে দিতে গেলেই নারায়ণ বলে, ছবিটা তুমিই রেখে দাও। রেনু বেশ লজ্জা পেলেও হাসি মুখে উজ্জ্বলের ছবিটা তার কাছেই রেখে দেয়। রেনুর বাবা অশোক নারায়ণকে বলে, ছবি রাখার কি দরকার, আমরা তো উজ্জ্বলকে ভালোভাবেই চিনি। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমার মেয়ের 25 বছর হয়ে গেছে, 3 বার চাকরির পরীক্ষা দিয়ে ফেল করেছে, শ্বাসগোজ ছাড়া আর কিছুই করতে পারে না, বলতে পারো একদমই আকাইম্মা। তবে আর যাই হোক, ছেলের তো একটা চাকরি থাকা দরকার, তাই না? নারায়ণ বলে, সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার যা আছে ওরা সারা জীবন বসে বসে খেতে পারবে। অশোক বলে, টাকা পয়সায় সবকিছু না, গ্রামের লোকজন উজ্জ্বলকে নিয়ে যেভাবে হাসি তামাশা করে, আর তোমার ছেলেটাও তো এই বয়সে রাতের বেলায় একা বাইরে যেতে ভয় পায়, এমন এক ছেলে আমার মেয়ের খেয়াল রাখবে কিভাবে? উজ্জ্বলের মা বলে, বিয়ের পর সব ছেলেরাই দায়িত্ববান হয়ে যায়, আর আমার ছেলে বেকার বসে আছে তা ঠিক না, তার তো একটা লাইব্রেরি আছে। অশোক বলে, হ্যাঁ, যে লাইব্রেরিতে গরু ছাগলও ভুলেও যায় না। তোমাদের ছেলের মাথা থেকে গোয়েন্দা হওয়ার ভূত না নামলে সে জীবনে কিছুই করতে পারবে না। একটা থালা বাসন ছাড়া আজ পর্যন্ত তো কিছুই খুঁজতে পারলো না। নারায়ণ বলে, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা রেনু, তুমি তোমার মতামত বলো। রেনু লজ্জায় মাথা নিচু করে বলে, উজ্জ্বলকে আমার অনেক ভালো লাগে। নারায়ণ বলে, তাহলে তো হয়ে গেল। আর অশোক, আমার ছেলে শুধু থালা বাসন খুঁজে বের করে না, সে গ্রামের পুলিশদেরকে তদন্ত করতে সাহায্য করে, এটা তো কোনো ছোটখাটো বিষয় না। অশোক হেসে বলে, ওই থানায় পুলিশ না, বরং কয়েকটা রাম ছাগল থাকে। অপরদিকে থানায় রাম ছাগলের এসআই, মানে পুলিশের এসআই সচিন আগামীকাল গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে একটা স্পিচ রেডি করছে, কিন্তু বেচারা বারবার প্র্যাকটিস করার পরও ঠিক মতো ডায়লগ দিতে পারছে না, তাই নিজের উপরে নিজেই রেগে যায়। কনস্টেবল কুট্টান বলে, স্যার একদম টাইগার শ্রফের মতো অ্যাক্টিং হচ্ছে, তারপর আপনি মন খারাপ করছেন কেন? অজয় বলে, ইন্টারভিউ তো আগামীকাল, এখনো প্র্যাকটিস করার অনেক সময় আছে। সচিন নিজের ক্যাবিনে এসে কুট্টানকে বলে, বাজারের দিকে গেলে উজ্জ্বলকে আবার কালকের ইন্টারভিউ সম্পর্কে বলো না। কুট্টান বলে, উজ্জ্বলকে তো এখন বাজারে পাওয়া যাবে না, সে এখন আরবিন্দের বাসায় চেন চুরির কেস সলভ করছে। অপরদিকে উজ্জ্বল আরবিন্দের বাসায় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে সোনার চেন খুঁজছে। বেশ কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে খাটের নিচে কিছু একটা দেখে উজ্জ্বল আরবিনকে বলে, চেনটা চুরি হয়নি। এই কথা বলে উজ্জ্বল বারান্দায় এসে একটা বিড়ালকে কোলে তুলে নিয়ে বলে, বিড়াল খুবই কৌতূহলী প্রাণী, এরা চকচকে কিছু দেখলেই সেটাকে ধরতে চায়, আর ঘরের ভেতরে এসেই বিভিন্ন জায়গায় বিড়ালের পায়ের ছাপ দেখেছি, ওই বস্তাগুলোর আশেপাশে খুঁজলেই সোনার চেনটা পেয়ে যাবে। আরবিন সত্যি সত্যি সেখানে চেনটা পেয়ে যায়। কেস সমাধান করে উজ্জ্বল তার লাইব্রেরিতে এসে বসতেই রেনু বলে, আমার কোনো সমস্যা নেই। উজ্জ্বল জিজ্ঞেস করে, কিসের কথা বলছো? রেনু বলে, আমাদের বিয়ের কথা, তোমার বাবা মা
আমাদের বাসায় এসেছিল। এই বিয়েতে আমার বাবার তেমন কোনো আগ্রহ নেই, তবে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। রাতে খাবার খেতে বসে উজ্জ্বলের মা বলে, কতদিন আর এভাবে খোলা ষাঁড়ের মতো গ্রামে ঘুরে বেড়াবি? বিয়ে করে এবার কোন একটা কাজকর্ম শুরু কর। উজ্জ্বল রেগে বলে, তোমার কি মনে হচ্ছে পুলিশকে তদন্তে সাহায্য করা কোনো ছোটখাটো কাজ? পুলিশ আমাকে এই গ্রামের রক্ষাকর্তা হিসাবে দেখে। উজ্জ্বলের মা বলে, তা মিস্টার রক্ষাকর্তা বারান্দায় গিয়ে লাইটটা অফ করে আসেন। উজ্জ্বল বেশ ঘাবড়ে বলে, আমি কেন বন্ধ করব? আসলে অন্ধকারে উজ্জ্বলের একটা ফোবিয়া কাজ করে। ছোটবেলায় কোনো এক ঘটনার পর থেকে অন্ধকার দেখলেই উজ্জ্বল ভীষণ ভয় পায়। উজ্জ্বল তার মাকে বলে, এখন সে ছোটখাটো কেস সমাধান করলেও একটা সময় আসবে যখন হয়তো এই গ্রামের ভাগ্যটাই আমার তদন্তের উপরে নির্ভর করবে। পরের দিন গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে থানার সবাই সাংবাদিকদের একটা ইন্টারভিউ দেয়। সচিন ইন্টারভিউতে বলে, আমি বেশ কয়েক বছর ধরে এই থানায় আছি। কেরালার ভিতরে আমার থানার নম্বর 1। আজ আমাদের গ্রামের 50 বছর পূর্ণ হচ্ছে। এই গ্রামের সবাই ঝগড়া বিবাদ ছাড়া সুখে শান্তিতে বসবাস করে, কারণ এই গ্রামের সবাই একে অপরকে খুব ভালোভাবে চেনে আর সম্মান করে। দিনের বেলা যখন সচিন বয়ানে ব্যস্ত, অপরদিকে সেদিন রাতেই অশোক হারিকেন নিয়ে ধান ক্ষেতের মাঝে যাওয়ার সময় কেউ তার সামনে এসে দাঁড়ায়। অশোক হারিকেনটা উঁচু করে দেখে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, যার মাথায় বস্তা দিয়ে বানানো অদ্ভুত এক মুখোশ পরা। আজ সকালেই সচিন ইন্টারভিউতে বলছিল, এই গ্রামের ক্রাইম রেট একেবারেই শূন্য। গ্রামে শুধু কুরুদার নামের এক ছোটখাটো চোর আছে, তবে সে শুধুমাত্র ডাব, নারকেল, কাঠবাদাম এসবই চুরি করে। ছোটখাটো বিষয়ে কেউ কখনো কমপ্লেন করেনি, তাই আমাদের এফআইআর এরও দরকার পড়ে না। যেদিন সকালে সচিন ইন্টারভিউতে এই বয়ান দিল, ঠিক সেই রাতেই এই গ্রামে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। রাতে অশোক সেই লোকটাকে বলে, আজকালকার ছেলেমেয়েরা কি সব আজব ফ্যাশন করে দাঁড়িয়ে থাকে। অশোক বাসার পথে এগিয়ে যেতে গেলেই বস্তার মুখোশের সেই লোকটা অশোকের পথ আটকে দাঁড়ায়। অশোক বেশ কয়েকবার তার পাশ কাটিয়ে যেতে চাইলেও লোকটা তাকে বারবার আটকায়। অশোক রেগে বলে, আরে সমস্যা কি, আমাকে আটকাচ্ছ কেন? লোকটা আচমকাই অশোকের গলা উঁচু করে তাকে সজোরে মাটিতে আছাড় মারে। এরপর হাতুড়ি দিয়ে অশোকের মাথায় জোরে একটা বাড়ি মারে। গ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে সচিন যেদিন গর্ব করে এই গ্রাম সম্পর্কে ইন্টারভিউ দিল, ঠিক সেই রাতেই গ্রামে ঘটে যায় নৃশংস এক খুনের ঘটনা। পরের দিন সকালে এই ঘটনা জানাজানি হতেই গ্রামের সবাই ছুটে ধান ক্ষেতের মাঝে আসে। রেনু আর তার মা সেখানে বসেই কান্না করছে, আর পাশেই অশোকের লাশ পড়ে আছে। গত 50 বছরে যে গ্রামে তেমন কোনো অপরাধী হয়নি, হঠাৎ সেই গ্রামে এমন নৃশংস খুনের ঘটনা দেখে গ্রামবাসী আতকে ওঠে। সচিন লাশ দেখে কুট্টানকে বলে, যেভাবে মাথা থেতলে গেছে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। কামলে জানায়, স্যার আমার মনে হয় গতকাল কেউ আপনার ইন্টারভিউ দেখে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এটাই গ্রামের প্রথম খুন। আপনি কি জানেন কিভাবে তদন্ত করতে হবে? সচিন কামলেকে বলে, তাড়াতাড়ি উজ্জ্বলকে কল কর। ঘটনাটা উজ্জ্বল জানার সাথে সাথেই সেখানে চলে আসলে সচিন উজ্জ্বলের পাশে এসে দাঁড়ায়। লাশ দেখে উজ্জ্বল সচিনকে পাশে ডেকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ক্রাইম সিন থেকে গ্রামবাসীকে সরতে বলো। একটা গাছের নিচে এসে দাঁড়াতেই উজ্জ্বল বমি করতে শুরু করে। সচিন তার মুখ মুছে দিলে উজ্জ্বল বলে, এত জঘন্য ভাবে কেউ কাউকে মারে নাকি? বেচারার ঘিলু বেরিয়ে আশেপাশে ছড়িয়ে গেছে। উজ্জ্বল লাশের কাছে গিয়ে খুব ভালোভাবে ক্রাইম সিন পর্যবেক্ষণ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর উজ্জ্বল সচিনকে বলে, আঘাত দেখে মনে হচ্ছে হাতুড়ি দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। লাশের হাতে থাকা ঘড়ি রাত 9টার সময় বন্ধ হয়ে গেছে। এই সময় আশেপাশেই তাকে খুন করা হয়েছে। অশোক নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি, মানে হাতাহাতির কোনো দাগ নেই। হয়তো পেছন থেকে এসে খুনি প্রথমে আঘাতটা করেছে। তখনই উজ্জ্বল খেয়াল করে পাথরের পাশে একটা স্যান্ডেল আর বিড়ির এক টুকরা পড়ে আছে। উজ্জ্বল সবাইকে বলে, এই বিড়িটা গ্রামে শুধুমাত্র একজনই খায়, আর এই স্যান্ডেলটা আমার। গ্রামে অনুষ্ঠানের সময় মন্দিরের বাইরে থেকে চুরি হয়ে গিয়েছিল, তার মানে এই খুনটা চোর কুরুদান করেছে। সাথে সাথেই পুলিশের টিম আর গ্রামবাসী কুরুদানকে ধরতে চলে আসে। কুরুদান তখন মনের আনন্দে এক নারকেল গাছে উঠে ডাব চুরি করছে। ডাব নিচে পড়তেই বেচারা তাকিয়ে দেখে সব গ্রামের মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। সচিন কুরুদানকে বলে, তাড়াতাড়ি নিচে আয়, না হলে আমরাই উপরে আসছি। কুরুদান নিচে নামতে নামতে ভাবে, সামান্য ডাবই তো চুরি করেছি, কিন্তু এত মানুষ মিলে ধরতে এসেছে দেখে মনে হচ্ছে আমি কোনো সিরিয়াল কিলার। কুরুদান নিচে নেমে আসলেই সচিন বলে, তোকে আমাদের সাথে থানায় যেতে হবে। কুরুদান ভালো মানুষের মতো জিজ্ঞেস করে, আমি আবার কি করলাম? সচিন বলে, কেন, খুন করেছিস? কুরুদান অবাক হয়ে বলে, আরে ডাব আবার খুন করা যায় নাকি? সচিন বলে, ডাব না, তুই একটা মানুষ খুন করেছিস। কুরুদান উজ্জ্বলকে দেখিয়ে বলে, শুধুমাত্র এই বলদের কথায় আপনারা
বিশ্বাস করে ফেললেন যে আমি একটা খুন করেছি। উজ্জ্বল তখন গুরুদানকে স্যান্ডেল দেখিয়ে বলে এটা কার? গুরুদান বলে তোমার। উজ্জ্বল লাশের পাশে পাওয়া বিড়ি দেখিয়ে জিজ্ঞেস করে তাহলে এটা কার? গুরুদান বেশ ভাব নিয়ে জবাব দেয় এটা তো আমার। উজ্জ্বল বলে অশোক তোকে বেশ কয়েকবার হাতে নাতে ধরেছে, একবার তো ব্যাংক চুরি করতে গিয়েও তোকে ধরে ফেলেছিল, আর অশোককে খুন করতে এসব কারণই যথেষ্ট। ব্যাস আর কোনো কথা নেই। গুরুদানকে সোজা থানায় নিয়ে যাওয়া হয় আর উজ্জ্বলকে পুরো গ্রামের মানুষ হিরোর মতো সম্মান জানিয়ে তালি বাজাতে শুরু করে দেয়। গুরুদানকে আটক করার পরে গ্রামবাসীর মাঝে আবারও শান্তি ফিরে আসে। কয়েকদিন পর উজ্জ্বল গ্রামবাসীকে একটা সিরিয়াল কিলারের গল্প শোনাচ্ছে। তখনই তার বন্ধু কুরআন কোরিয়া থেকে ফিরে আসে। রাতে উজ্জ্বল হাতে একটা টর্চ নিয়ে কুরআনের সাথে ঘুরতে বের হয়। কুরআন উজ্জ্বলকে বলে ভাবছি কোরিয়া আর ফিরে যাব না, বিয়ে করে এখানে কোনো ব্যবসা করব। দুই বন্ধু যখন গল্প করতে করতে চলে যায় তখন দেখা যায় তাদের থেকে কিছুটা দূরেই সেই কিলার দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে উজ্জ্বল গ্রামের এক বাসায় গিয়ে জিজ্ঞেস করে শুনলাম আপনার ছাগল নাকি হারিয়ে গেছে, তার শেষবার তাকে কখন দেখেছিলেন? বৃদ্ধ মহিলা বলে সকালে পানি আনতে গিয়েছিলাম, তখনই তাকে শেষবার দেখেছি। উজ্জ্বল আশেপাশে খুঁজতে খুঁজতে গোয়াল ঘরে এসে তার আরেকটা স্যান্ডেল পড়ে থাকতে দেখে। বেশ ঘাবড়ে বলে তার মানে সে ফিরে এসেছে। এদিকে খবরে দেখানো হয় অশোকের খুনের জন্য যাকে গ্রেফতার করা হয়েছিল সেই অপরাধী পালিয়ে গেছে। পুলিশ নিশ্চিত করেছে খুনি কুরুদান এখনো গ্রামেরই কোথাও লুকিয়ে আছে। কুরুদানের পালিয়ে যাওয়ার খবর শুনে গ্রামের সবাই বেশ ভয় পেয়ে যায়। সেদিন রাতে গ্রামের 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের মাঝ থেকে গ্রামের এক লোক উঠে বাইরে আসে। নিস্তব্ধ রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। লোকটা বেশ ভয় পেয়ে আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। আশেপাশে কাউকে না দেখে নিজেকে আশ্বস্ত করে পথের পাশেই পি করতে বসে। তখনই দেখা যায় তার পেছনে সেই খুনি দাঁড়িয়ে আছে। খুনিটা এগিয়ে এসে লোকটা কিছু বুঝে ওঠার আগেই হাতুড়ি দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। গ্রামের সবাই যখন ক্লাব ঘরে বসে ক্যারাম খেলছে তখনই কামলে ছুটতে ছুটতে এসে সবাইকে খুনের খবর দেয়। সাথে সাথেই সবাই ক্রাইম স্পটে ছুটে যায়। উজ্জ্বল লাশ আর ক্রাইম স্পটটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে কাউকে কিছু না বলেই সেখান থেকে উঠে আসে। সচিন উজ্জ্বলকে জিজ্ঞেস করে তুমি কিছু বলছো না কেন, কি হয়েছে? উজ্জ্বল বলে যে অশোককে খুন করেছিল এই খুনটাও সেই একই ব্যক্তি করেছে। অশোকের লাশে যেমন আঘাতের চিহ্ন ছিল এই লাশেও ঠিক একই রকমের দাগ আছে। হয়তো সেই একই হাতুড়ি দিয়ে দুইটা খুন করা হয়েছে। তবে একটা পার্থক্য আছে, আগের চাইতে এই খুনটা আরো বেশি নৃশংস। খুনের ধরন দেখে মনে হচ্ছে খুনি খুন করার সময় বেশ এনজয় করেছে। সচিন উজ্জ্বলকে বলে কুরুদান পালিয়ে গেছে, এই খুনটা নিশ্চয়ই কুরুদান করেছে। উজ্জ্বল বলে কুরুদান খুন করেনি। অশোক আর দেবিকারান দুইজন এই গ্রামের স্থানীয় হওয়া সত্ত্বেও তাদের দুইজনের মধ্যে তেমন কোনো পরিচয় ছিল না। তাই আমার মনে হয় কেউ ব্যক্তিগত শত্রুতার জন্য এই খুনগুলো করছে না। এই খুনি গ্রামের এমন মানুষদেরকে টার্গেট করছে যারা রাতে একা বের হয়। আমি নিশ্চিত এই গ্রামে এক সিরিয়াল কিলার এসেছে। গ্রামে পরপর দুইজন মানুষ নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা শুনে পুলিশের ডিআইজি পরদিন সকালে থানায় আসে। সচিন বলে খুনে তদন্ত করার জন্য আমাদের থানায় ফরেন্সিক ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র নেই, তাই এমন কোনো তদন্ত করার সামর্থ্য আমাদের নেই। ডিআইজি সচিনকে বলে দেখো তোমার এসব বাহানা শোনার মতো সময় আমার কাছে নেই। আমি একটা স্পেশাল টিমকে এই কেসের দায়িত্ব দিয়েছি, তুমি শুধু তাদেরকে সাহায্য করবে। এদিকে খুনে তদন্ত করতে স্পেশাল অফিসার এসেছে শুনে গ্রামবাসী তাকে হিরোর মতো বরণ করে নেয়। গ্রামের পঞ্চায়েত প্রধান সবাইকে বলে এই খুনের তদন্ত করার জন্য স্পেশাল অফিসার শাম্ভু আর তার টিম এসেছে। শাম্ভু গ্রামের সবাইকে বলে এই গ্রামে এই প্রথম খুন হয়েছে, তাই আমি জানি আপনারা সবাই বেশ ভয়ে আছেন। এই খুনি রাতের বেলা কাউকে একা পেলেই খুন করে। 1957 সালে আমেরিকাতেও ঠিক এমনই হয়েছিল। সে সময় লোকজন এই সিরিয়াল কিলারের একটা নাম দেয়, তার নাম ছিল দ্য বুগিম্যান। আর এই গ্রামে যে খুনগুলো হয়েছে সেগুলো দেখে আমরা খুনিকে বুগিম্যান নাম দিতে পারি। আমেরিকা এই বুগিম্যানকে কখনোই ধরতে পারিনি, কিন্তু আমরা আমাদের বুগিম্যানকে ধরেই ছাড়বো। এই গ্রামে এর আগেও আমি অনেকবার এসেছি, তবে খুব বেশি দিন থাকা হয়নি। গ্রামটা আমার অনেক পছন্দের। পুলিশ কোয়ার্টারে যাওয়ার সময় সচিন শাম্ভুকে বলে আমাদের এখানের কোয়ার্টার খুবই সাধারণ, তাই আমি আপনার জন্য এখানে একটা বাসা ভাড়া করেছি। থানায় এসে সচিন শম্ভুকে বলে সেই 1965 সাল থেকে এই গ্রামে বড় কোনো অপরাধ হয়নি। প্রথমে আমরা ভেবেছিলাম গ্রামের চোর কুরুদান এই খুনটা করেছে, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পর বুঝতে পারি খুনগুলো কোনো সিরিয়াল কিলার করেছে। অশোক আর দিবাকরণকে কে খুন করেছে সেটা আমরা খুঁজে বের করব। তবে কুরুদান এখনো এই খুনের সাসপেক্ট। শুধু কুরুদান না, গ্রামের সবার উপরে নজর রাখতে হবে। গ্রামে আসা যাওয়ার যে কয়টা পথ আছে
আছে সবগুলোতে নজর রাখো। এই খুনি শুধুমাত্র রাতে কাউকে একা পেলেই খুন করে, তাই আজ থেকে গ্রামের সবাইকে সন্ধ্যা 6:30টার মধ্যে বাসায় চলে যেতে বলবে। দোকানে বসে কুরিয়ান আর উজ্জ্বল গল্প করছিল, তখনই চাঁদ দিয়ে সে টিটকারি করে বলে, তোমরা একটা ছোট চোরের পিছনে পড়েছিলে, এবার গ্রামে আসল গোয়েন্দা এসে গেছে, একেবারে হিরোর মতো এসে গ্রামের মানুষের মন জয় করে ফেলেছে। উজ্জ্বল প্রচন্ড রাগে দোকান থেকে বেরিয়ে বাসায় আসলেই তার বাবা বলে, তোর চাচাদের বাসার চাবিটা দিয়ে আয় তো, নতুন পুলিশ অফিসার এসেছে, আজ থেকে সে এখানেই থাকবে। উজ্জ্বল শাম্ভুকে নিয়ে তার চাচার বাসায় আসে। বাসার ভিতরে এসে শাম্ভু উজ্জ্বলের দিকে হাত বাড়িয়ে বলে, আমি এই ডাবল মার্ডার কেসের ইনভেস্টিগেশন অফিসার। উজ্জ্বল হ্যান্ডশেক না করেই শাম্ভুকে টিটকারি করে বলে, এই গ্রামে যখন কোনো সমস্যা হয় তখন পুলিশ আর গ্রামবাসী আগে আমাকে ডাকে। শাম্ভুও কি কম নাকি, সেও টিটকারি করে বলে, তবে আজ থেকে আর তোমাকে দরকার হবে না, কারণ আমি এসে গেছি। অপরদিকে বেশ কয়েকজন পুলিশ এসে বাজারের সব জায়গায় পোস্টার মেরে জানিয়ে দেয়, আজ থেকে সন্ধ্যা 6টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। তখনই রেনু ছোট ভাই বাবুকে সাইকেল চালিয়ে কোথাও যেতে দেখে উজ্জ্বল জিজ্ঞেস করে, কই যাচ্ছিস? বাবু বলে, শম্ভু স্যার মাঠে কি যেন তদন্ত করছে, সেখানেই যাচ্ছি। সাথে সাথেই গ্রামের সবাই ধান ক্ষেতের পাশে গিয়ে দূর থেকে শাম্ভুর তদন্ত দেখতে থাকে। উজ্জ্বল দূর থেকে এসব দেখে সচিনকে বলে, 2 সপ্তাহ পর এসে ওনারা এখন ব্লাড স্যাম্পল চেক করছে। শাম্ভুর অ্যাসিস্ট্যান্ট বোবান বলে, স্যার খুনের পর যেভাবে ক্রাইম সিন তদন্ত করতে হয় এখানে কিছুই করা হয়নি। শাম্ভু বলে, আগে খুন করার উদ্দেশ্য খুঁজে বের করি, তাহলে খুনিকেও পাওয়া যাবে। সন্ধ্যার সময় পুলিশের নির্দেশ মতো সবাই দোকান বন্ধ করে যার যার বাসায় চলে যায়। শহরের এক কোনায় বুগিম্যানের একটা ছবি আঁকিয়ে সেখানে পোস্টার টানানো হয়। শাম্ভু আর তার টিম গ্রামের সবার বাসায় বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। প্রতিদিনের সকালের মতোই শাম্ভু জগিং করতে বের হয় আর উজ্জ্বল বের হয় নতুন নতুন কেস খুঁজতে। কিন্তু গ্রামের যার কাছে যায় তার কাছেই জানতে পারে শাম্ভু তার আগেই তাদের সমস্যা সমাধান করে দিয়েছে। এমনকি উজ্জ্বল যে ছাগল খোঁজার দায়িত্ব নিয়েছিল সেই ছাগলটাও শাম্ভুই খুঁজে দিয়েছে। আর বুগিম্যান রোজ রাতে নিজের পোস্টারের সামনে এসে দাঁড়িয়ে থাকে। পরের দিন থানায় এই কেস নিয়ে সবাই আলোচনা করছে। বোবান শাম্ভুকে বলে, যে দুজনকে খুন করা হয়েছে তাদের মধ্যে কমন কিছুই পাওয়া যায়নি। যেহেতু দুজনের মাঝে তেমন কোনো কানেকশন নেই, তাই খুনের উদ্দেশ্যটাও বোঝা যাচ্ছে না। আমার মনে হয় এই খুনি একটা সাইকোপ্যাথ। সচিন তাড়াতাড়ি দৌড়ে এসে উজ্জ্বলকে জানায় কয়েকদিনের মধ্যেই কত তথ্য জোগাড় করে ফেললো। উজ্জ্বল সচিনের হাতে একটা ডায়েরি দেয়। সচিন ডায়েরিতে দেখে থানায় যা যা আলোচনা হয়েছে তার সবকিছুই উজ্জ্বল আগেই তার ডায়েরিতে লিখে রেখেছে। এদিকে শাম্ভু এক বাটি চিকেন ফ্রাই নিয়ে উজ্জ্বলের বাবা নারায়ণের সাথে দেখা করতে আসে। শাম্ভু নারায়ণকে জিজ্ঞেস করে, যেদিন অশোকের স্ত্রী বলেছে অশোক নাকি সেদিন রাতে আপনার সাথে দেখা করতে আসছিল। নারায়ণ বলে, খুনের 2 দিন আগে আমি অশোকের মেয়ের সাথে উজ্জ্বলের বিয়ের কথা বলতে গিয়েছিলাম, হয়তো সেই বিষয়ে কিছু বলতে আসছিল। শাম্ভু বলে, কিন্তু এত রাতে কেউ বিয়ের বিষয়ে কেন কথা বলতে আসবে? আচ্ছা, দিবাকরের খুনের দিন আপনি রাত কয়টায় বাসায় এসেছিলেন? উজ্জ্বল শাম্ভুকে বলে, আপনি কি বলতে চাচ্ছেন যে আমার বাবা এই দুটো খুন করেছে? যখন খুন দুটো হয়েছিল তখন আমার বাবা আমার সাথেই গ্রামের ক্লাবে ছিল। আপনি চাইলে ইন্সপেক্টর সচিনের সাথে কথা বলতে পারেন, সেও আমাদের সাথেই ছিল। যাওয়ার সময় শাম্ভু উজ্জ্বলকে বলে, আমি ওই চাচির ছাগলটা তোমার বাসার পেছনেই খুঁজে পেয়েছি। নিজেই চুরি করে আবার নিজেই খোঁজার নাটক শুরু করেছো। আবার এমন হচ্ছে না তো যে খুনগুলো তুমি নিজেই করছো? সেদিন রাতে বুগিম্যান আবারও একজনকে মেরে লাশটা গ্রামের বটগাছের সাথে ঝুলিয়ে রাখে। সকালে খবরটা জানাজানি হয়ে গেলে গ্রামবাসী সেখানে ভিড় জমায়। পুলিশের টিম এসে পুরো জায়গাটা ঘিরে রাখে। গাছ থেকে লাশ নামিয়ে ফরেন্সিক টিম তথ্য সংগ্রহ শুরু করে। ফরেন্সিক ডক্টর শাম্ভুকে বলে, আশেপাশে কোথাও ফিঙ্গারপ্রিন্ট নেই, কিলার নিশ্চয়ই গ্লোভস ব্যবহার করে। তবে একটা মজার বিষয় আছে, এখানে প্রায় 25 জনের পায়ের ছাপ পাওয়া গেছে, কিন্তু তাদের মাঝে একটা ছাপ জগিং জুতার মতো, সেখানে কিছু কাদাও পাওয়া গেছে। তবে এখানের মাটি আর ওই জুতার মাটি পুরোপুরি আলাদা। যে মাটি আমরা পেয়েছি সেটা পচা কাদার মতো, আর একই রকমের মাটি লাশের শরীরেও ছিল। তার মানে খুনটা এখানে করা হয়নি, অন্য কোথাও মেরে লাশ এখানে আনা হয়েছে। উজ্জ্বল খেয়াল করে ফরেন্সিক ডক্টর জোসেফের এসব কথা শুনে টেনশনে শাম্ভুর হাত থেকে কলমটা পড়ে যায়। ডক্টর বলে, খুনি চাইলে লাশটা জঙ্গলের মাঝে রাখতে পারত, কিন্তু সে সবার সামনে এভাবে লাশ রেখে বোঝাতে চাচ্ছে যে সে খুনগুলোকে এনজয় করছে। আপনি তাকে যে বুগিম্যান নামটা দিয়েছেন এতে সে নিজেকে ফেমাস মনে করছে। আর যতটা উঁচুতে লাশটা রাখা হয়েছিল এটা সাধারণ কোনো মানুষের কাজ না, খুনি শারীরিকভাবে অনেক ফিট। এসব কিছু শুনে উজ্জ্বল ভাবতে থাকে
থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। শাম্বু নিজেও সবসময় গ্লোভস ব্যবহার করে। কিলারের হাইট অনেক বেশি আর শারীরিকভাবেও অনেক ফিট। লাশের আশেপাশে যে জুতার দাগ পাওয়া গেছে সেটা একটা জগিং শু। এর সবকিছুই শাম্বুর সাথে মিলে যাচ্ছে। শাম্বু নিজেই বলেছিল এই গ্রামে সে আগেও এসেছে। উজ্জ্বল সবকিছু ভেবে বলে তাকে খুনি প্রমাণ করতে হলে আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে। আমার কাছে একটাই রাস্তা আছে, তাকে রাগাতে হবে, তাহলে সে সত্য বলে দিবে। উজ্জ্বল সবার সামনে শাম্বুকে বলে এই গ্রামে শুধুমাত্র একজনের কাছেই জগিং করার জুতা আছে, তার কাছে সবসময় গ্লোভস থাকে। আরভিন্দের মতো স্বাস্থ্যবান মানুষকে এত উঁচুতে ঝুলানোর মতো শক্তি শুধুমাত্র শাম্বুর আছে। শাম্বু হেসে বলে যার কাছে গ্লোভস নেই সে হাতে একটা কাপড় জড়িয়েও এসব কাজ করতে পারে, আর জগিং জুতা যে কেউ শহরে গিয়ে কিনে আনতে পারে। আর শারীরিকভাবে ফিটের কথা বলছো, সে তো তোমার বাবা নারায়ণও কম ফিট না। উজ্জ্বল বলে চাদর দিয়ে আরভিনকে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটা আপনার নতুন বাসার চাদর। শাম্বু বলে চাইলে তোমার বাবাও তো চাদরটা আমার বাসা থেকে নিয়ে আসতে পারে, তার কাছেও তো বাসার চাবি থাকে। আর নারায়ণের মতো একজন মানুষ খুব সহজেই আরভিনকে ঝুলিয়ে রাখতে পারবে। বাপ ছেলে মিলে ভালোই নাটক শুরু করেছ। বাপ খুন করেছে আর ছেলে কেস সমাধান করছে, চাইলে আমিও তো তোমাকে ফাঁসাতে পারি। তাই সবার সামনে এমন কথা বলো না যার কোনো ভিত্তি নেই। তবে তোমার বুদ্ধি ভালো আছে, 5 মিনিটেই অপরাধীকে ধরে ফেলতে পারো। উজ্জ্বল বলে আপনার বুদ্ধিও কম না, 5 মিনিটেই গল্প বদলে ফেলতে পারেন। এটা আমার গ্রাম আর এরা সবাই আমার গ্রামবাসী। এই কেসটা আমি সমাধান করে দেখাবো। তবে এই সবকিছুর মাঝেও বুগিম্যান রোজ রাতে এই গ্রামের মানুষদের উপরে নজর রাখত। গল্প চলে আসে উজ্জ্বলের ছোটবেলায়। নারায়ণ তার ভাইয়ের ছেলে দাশানকে গল্প শোনাচ্ছে, পাশে উজ্জ্বল বসে গোয়েন্দা গল্প পড়ছে। উজ্জ্বলের মা লীলা বলে তাড়াতাড়ি খাবার খেয়ে দাশানকে ওদের বাসায় দিয়ে আয়, বেশি রাত হয়ে গেলে কুকাচি তোদেরকে ধরে নিয়ে যাবে। মালাইলাম কুকাচি শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। খাবার খেতে বসে উজ্জ্বল বাবাকে জিজ্ঞেস করে তোমার কি কুকাচি রাক্ষসকে ভয় লাগে না? নারায়ণ বলে কুকাচি আমাদের বয়সী কাউকে কিডন্যাপ করে না, কিন্তু তোদের বয়সের বাচ্চাদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা ঠিকমতো খাওয়া দাওয়া আর পড়ালেখা করে না। অনেকদিন আগে আমাদের গ্রামে সেই রাক্ষসটা একটা বাচ্চাকে নিয়ে গিয়েছিল, তারপর থেকে সেই বাচ্চাকে আর দেখা যায় না। ছোটবেলায় আমি একবার তাকে পাহাড়ে দেখেছিলাম। কুকাচি সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে, হঠাৎ করে আক্রমণ করে বাচ্চাদেরকে টেনে জঙ্গলে নিয়ে যায়। উজ্জ্বল দাশানকে বলে আমাদের সেই বাচ্চাগুলোকে খুঁজে বের করা উচিত। দাশান বলে বেঁচে থাকে তারা এতদিনে বাবার বয়সী হয়ে গেছে। উজ্জ্বল দাশানকে বলে আজ রাতে আমরা ওই রাক্ষসকে ধরে আনবো। দুই ভাই মিলে জঙ্গলের মাঝে যায় কুকাচিকে ধরতে। কিছুদূর যাওয়ার পরে উজ্জ্বল হোঁচট খেয়ে পড়ে উঠে দাঁড়াতেই দেখে পেছনে দাশান নেই। হঠাৎ একটা শব্দ শুনে উজ্জ্বল পেছনে তাকিয়ে কিছু একটা দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফেলে দেখে তার পাশে মা বসে কান্না করছে। উজ্জ্বল তার বাবাকে বলে দাশান কোথায়? নারায়ণ বলে গত রাত থেকেই দাশানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উজ্জ্বল বলে গতকাল রাতে আমরা পাহাড়ে গিয়েছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি, তারপর থেকে দাশানকে আর পাইনি। অনেক খোঁজাখুঁজি করেও দাশানের আর কোনো খোঁজ পাওয়া যায় না। আর এই ঘটনার পর থেকেই উজ্জ্বল অন্ধকার দেখলেই ভয় পেয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। উজ্জ্বল পাশের টেবিলে রাখা দাশানের ছবিটার দিকে তাকিয়ে আছে। টিভি অন করতেই নিউজ রিপোর্টার জোমন বলে এমনি মানুষ গ্রামে হওয়া একটার পর একটা খুন নিয়ে ভয়ে আছে, কিন্তু এক অনভিজ্ঞ বলদ মানুষ কেস সলভের ক্রেডিট নেওয়ার জন্য এই ভয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। উজ্জ্বলের খারাপ লাগছে দেখে বাবা টিভিটা বন্ধ করে দেয়। উজ্জ্বল বলে যতদিন তুমি আমার সাথে আছো আমার আর কাউকে লাগবে না। বাবা বলে কয়েকদিন তুমি বাইরে না গেলেই ভালো হয়। কুরিয়ান বলে গ্রামের মানুষ তো এটা নিয়ে চর্চা করছে যে তুই এখন গ্রামের জন্য বেশি ভয়ঙ্কর না ওই খুনি। বাবা বলে তোর জন্য এখন মানুষ আমাকে আর সম্মান দিচ্ছে না। উজ্জ্বল আর সহ্য করতে না পেরে চুপচাপ বারান্দায় এসে বসে। হঠাৎই বারান্দার আলো টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভে যায়। তখনই উজ্জ্বল ভয়ে ভয়ে সামনে তাকালে দেখে বাসার গেটে বুগিম্যান তার ভাই দাশানের মুখ চেপে দাঁড়িয়ে শয়তানের মতো হাসছে। মা হঠাৎ এসে কাঁধে হাত রাখতেই উজ্জ্বল ভয়ে কেঁপে তাকাতেই দেখে সামনে কেউই নেই। পরের দিন সকালে চাকু আর বোবান চায়ের দোকানে এসে জিজ্ঞেস করে নারায়ণকে আপনারা কতদিন ধরে চিনতেন? একজন বলে নারায়ণকে আমরা ছোট থেকেই চিনি, সে খুব চুপচাপ আর রকচোড়া স্বভাবের। আগে তো কথায় কথায় ঝগড়া করত, কিন্তু বিয়ের পরে শুধরে গিয়েছিল। উজ্জ্বলের জন্ম হওয়ার পর থেকে একদম শান্ত হয়ে গেছে। এখন তো বেশিরভাগ বিয়ের ঘটকালি নিয়ে ব্যস্ত থাকে। শাম্ভু আর কিছু না বলেই বেরিয়ে গেলে চায়ের দোকানদার সন্দেহ করে তাহলে কি নারায়ণই সেই বুগিম্যান? থানায় ফিরে শাম্ভু সাচিনকে বলে তুমি গ্রাম পঞ্চায়েতের সাথে মিলে
গ্রামের সবাইকে 6টার আগে এক জায়গায় জড়ো করো, আমার কিছু কথা বলার আছে। শচীন বলে, আমাদের কি এখন জগিং শু পরার সবাইকে জিজ্ঞেস করা উচিত না? শাম্ভু বলে, এতদিনে গ্রামের সবাই জগিং শু সম্পর্কে সব জেনে গেছে, তাই সেটা নিয়ে এগোনো বোকামি। আর তোমার মতো এসআই যদি অমন ভুয়া গোয়েন্দাকে বিশ্বাস করে তাহলে কিন্তু মানায় না। শচীন বলে, উজ্জ্বলের কথাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নেই, আসলে ও অনেক সাদাসিধে। বিকালে সব গ্রামবাসীরা এক হলে একজন শাম্ভুকে বলে, গ্রামে 3টা খুন হয়ে গেছে, আমরা সবাই অনেক ভয়ে আছি। শাম্ভু বলে, আমাদের কেস সলভ করতে কিছুটা সময় লাগবে। সেদিন আরভিন সন্ধ্যা 7টায় হাঁটতে বের হয়েছিল। খুনি তাদেরকে টার্গেট করছে যারা রাতে একা রাস্তায় থাকে, তাই আমাদের সবাইকে সাবধান হতে হবে। এমনও হতে পারে সেই খুনি এখন এই রুমে আমাদের মাঝেই আছে। সবাই সন্দেহ চোখে উজ্জ্বলের বাবা নারায়ণের দিকে তাকায়। মিটিং শেষে শাম্ভু শচীনকে বলে, গ্রামের সবাই যেন ঠিকভাবে বাসায় পৌঁছায় সেদিকে নজর রাখো। শচীন নারায়ণকে জিজ্ঞেস করে, মিটিং এ উজ্জ্বল আসেনি কেন? নারায়ণ বলে, উজ্জ্বল আর লীলা বাসায় আছে, আমি উজ্জ্বলকে বলেছি আপাতত কয়েকদিন বাসার বাইরে না যাওয়াই ভালো। নারায়ণ লক্ষ্য করে গ্রামের কেউ তার সাথে ঠিকভাবে কথা বলছে না, সবাই কেমন যেন ভয়ে ভয়ে তার দিকে তাকাচ্ছে। নারায়ণ বাসায় এসেই উজ্জ্বলের কাছে গতকালের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বলে, যেভাবেই হোক তোর উচিত আসল খুনিকে খুঁজে কেস সলভ করা। উজ্জ্বল বলে, নিশ্চয়ই গ্রামের সবাই তোমাকে সন্দেহ করছে, তাই এখন আমাকে এসে মাখন লাগাচ্ছ। আমার তো মনে হয় ওই শাম্ভুই আসল খুনি। নারায়ণ রেগে বলে, তুই এখানে বসে বসে শাম্ভুকে খুনি মনে করছিস আর শাম্ভু আমাকে খুনি ভাবছে। এইভাবে চললে জীবনেও কেস সলভ হবে না। আচমকা গ্রামের সেই চোর কুরুদান নারায়ণের পারিবারিক পুকুর থেকে লাফিয়ে ওঠে। নারায়ণ বলে, তুই এখানে কি করছিস? কুরুদান বলে, জেল থেকে পালানোর পর থেকেই তো আমি আপনার গোয়াল ঘরে লুকিয়েছিলাম, আপনি নিজেও তো কখনো গোয়াল ঘরে যান না, তাই এটাই লুকিয়ে থাকার সবচেয়ে নিরাপদ জায়গা। নারায়ণ রেগে শাম্ভুকে ডাকতে গেলেই উজ্জ্বল বলে, আগে শুনে তো নেই ওর কিছু বলার আছে কিনা। কুরুদানের গত রাতের কথা মনে পড়তেই ভয়ে কেঁপে ওঠে। আসলে সেদিন রাতে কুরুদান বের হলে দেখে মাথায় বস্তার মুখোশ বাঁধা এক লোক ভিকটিমের মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে বাড়ি মারছে। নারায়ণ রেগে উজ্জ্বলকে জিজ্ঞেস করে, ওর কথা কি আসলেই বিশ্বাস করা উচিত? উজ্জ্বল বলে, ফরেন্সিক এক্সপার্ট বলেছিল তৃতীয় খুনটা খুনি অন্য কোথাও করেছিল, সেই কথা তো কুরুদানের জানার কথা না। তার মানে কুরুদান সত্যি বলছে। আমাদের এখন ক্রাইম স্পট দেখা উচিত, কারণ খুনি শাম্ভু নিশ্চয়ই ক্রাইম সিনে কোনো না কোনো প্রমাণ অবশ্যই রেখে গেছে। উজ্জ্বল শচীনকে বলে, 3টা খুনের পোস্টমর্টম রিপোর্টের কপি আমাকে দিতে হবে। শচীন বলে, ঠিক আছে। উজ্জ্বল এবার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, এবার এই শাম্ভুর আসল রূপ আমি সবার সামনে আনবো। সকালে শাম্ভু ডিউটির জন্য বের হতেই উজ্জ্বল কুরুদানকে বলে, তুমি তোমার কাজ শুরু করে দাও। আর উজ্জ্বল তার টিম নিয়ে তদন্তে নেমে যায়। এদিকে কুরুদান তার জিনিসপত্রের ভান্ডার থেকে হেয়ার পিন দিয়ে ঘরের তালা খুলে সন্দেহজনক কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎই চোর থেকে নিজেকে সোজা শার্লক হোমস মনে করায় তার হাতের ধাক্কায় একটা মাটির টব পড়ে যায়। এদিকে শাম্ভু তখন পুকুর পাড়ের কিছু একটা দেখছে, আর উজ্জ্বল এবং কুরিয়ান বোঝার চেষ্টা করছে যে শাম্ভু কি করছে। কিছুক্ষণ পর শাম্ভু বাসায় ফিরতে দেখে কুরিয়ান বলে, কুরুদান তো এখনো বাসায় আসেনি, ও যদি ধরা পড়ে যায়। তখনই কুরুদান হাঁপাতে হাঁপাতে আসে। শাম্ভু বাসায় আসতে দেখে লকে আঁচড়ের দাগ, টেবিলের পাশে টপ পড়ে ভেঙে আছে। উজ্জ্বল লক্ষ্য করে শাম্ভু সেই টপটা তাকে দেখিয়েই ফেলছে, তাই সে কুরুদানকে বলে, শাম্ভু ভালো করেই বুঝে গেছে তুমি ওই বাসায় গিয়েছিলে, তাই তোমাকে আজ রাতে যখন শাম্ভু বাসায় থাকবে তখন আবারও সেখানে যেতে হবে, কারণ এই শাম্ভু তার আসল রূপ সবার থেকে লুকাচ্ছে। তবে তার আগে আমাদেরকে আরভিনদের ক্রাইম স্পটে যাওয়া লাগবে, যেখানে তুমি খুন হতে দেখেছিলে, কারণ ফরেন্সিক এক্সপার্ট বলেছিল খুনির সাথে ভিকটিমের হাতাহাতি হয়েছে। কথাটা সত্য হলে সেখানে কোনো না কোনো ক্লু তো অবশ্যই পাবো। রাতে উজ্জ্বল তার টিম নিয়ে খুঁজতে আসলে কুরুদান লক্ষ্য করে একটা গাছের সাথে রক্তমাখা বস্তার একটা অংশ লেগে আছে। উজ্জ্বল বলে, এটা এখানে থাকুক, আমাদের শিওর করতে হবে যেন এই বস্তার টুকরো ফরেন্সিক টিমের হাতে যায়। পরের দিন সকালে শাম্ভু আর ফরেন্সিক এক্সপার্টরা ক্রাইম স্পট দেখতে আসলে জোসেফ বলে, এখানেও তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। শচীন বলে, আমাদের উচিত বনের ওই দিকটা একবার দেখে আসা। শচীনের কথা মতো সবাই সেখানে আসতেই শচীন জলদি সেই বস্তার টুকরা খুঁজে দেয়। রাতে উজ্জ্বল তার টিম নিয়ে ক্রাইম স্পটের আশেপাশে ঘুরছে। কুরিয়ান বলে, ক্রাইম স্পট তো ওইদিকে রেখে এসেছি, আমরা এখানে কি করছি? উজ্জ্বল হেসে বলে, শুধু ক্রাইম স্পট না, আশেপাশে এলাকাও দেখা উচিত, বলা তো যায় না কখন কোথায় কোন প্রমাণ পাওয়া যায়। কুরিয়ান বলে, তোর বাবা আর এসআই শচীন আজ আমাদেরকে ধোকা দিয়ে তদন্তে আসেনি। উজ্জ্বল বলে, আমি বাবা আর শচীনকে অশোকের মার্ডার স্পট দেখতে বলেছি যেন কাজ তাড়াতাড়ি হয়। কুরিয়ান বলে, বুগিম্যান যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে তাহলে আমার লাশ মেডিকেলে ডোনেট করে
করে দিও বলেই পেছনে তাকিয়ে দেখে উজ্জ্বল সেখানে নেই। বেচারার তো ভয়ে হালুয়া টাইট হয়ে যায়। এদিকে কুরিয়ান আবারও শম্ভুর বাসায় আসে। হঠাৎ পেছনে একটা শব্দ শুনে ভয়ে সেই রুমের দিকে যেতে থাকে। এদিকে উজ্জ্বলের টর্চ লাইট হঠাৎই বন্ধ হয়ে যায়। অন্ধকারের মাঝে তাকাতেই দেখে কুরিয়ান তার পাশে নেই। ভয়ে কাঁপতে কাঁপতে উপরে তাকাতেই দেখে গাছের উপরে বুগিম্যান দাঁড়িয়ে আছে। এদিকে কুরুদান দেখে শম্ভু তার রুমে বসে কেস ফাইল দেখছে। বুগিম্যান দৌড়ে এসে উজ্জ্বলের উপরে লাফিয়ে পড়ে। হাতুড়ি বের করে জোরে বাড়ি মারতেই যাবে তখনই কুরিয়ান চিৎকার করে উজ্জ্বলকে ডাকতে থাকে। অন্য আরেকজনের উপস্থিতি টের পেয়ে বুগিম্যান সেখান থেকে চলে যায়। সব শুনে নারায়ণ বলে, তার মানে শম্ভু আসল সিরিয়াল কিলার না, আমরা খামোখাই তাকে সন্দেহ করছিলাম। মা জলপট্টি নিয়ে ভেতরে আসতেই দেখে ছোটবেলার মতোই ভয় পেয়ে উজ্জ্বলের আবারও জ্বর এসেছে। উজ্জ্বল বলে, আমি কোনো কারণ ছাড়াই শম্ভু স্যারকে সন্দেহ করছিলাম। আমার মনে হয় না আমি এই তদন্ত আর করতে পারবো। মা বলে, আমি তোকে কখনোই আর এই অবস্থায় দেখতে চাই না। আমি খুব ভালো করে জানি এই বুগিম্যানকে তুই ছাড়া আর কেউ ধরতে পারবে না। পরের দিন সকালে চাকর ডিএনএ রিপোর্ট এনে বলে বস্তায় দুজনের রক্ত পাওয়া গেছে। প্রথম ভিকটিম অশোক এবং দ্বিতীয় ভিকটিম দিবাকরণের। মাটির স্যাম্পলও একই। শম্ভু বলে, তার মানে 3টা খুনই একই জায়গায় হয়েছে। উজ্জ্বল বলে, 3টা খুনই রাত 9টা থেকে 10টার মধ্যে হয়েছে, তাও আবার 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই। শচীন জিজ্ঞেস করে, তাহলে কি খুনি এই 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আছে? শম্ভু বলে, খুনি এটাই চায় যেন আমরা সেটাই বিশ্বাস করি যে খুনি এই 2 কিলোমিটারের মধ্যেই আছে। যদি আমরা এই 2 কিলোমিটারের মধ্যে সব বাসায় সার্চ করি তাহলেও খুনি জেনে যাবে, আর হয়তো সে পালাবে, নয়তো সব প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। তাছাড়াও গ্রামের বেশিরভাগ মানুষ ওই রাস্তা দিয়েই বাসায় ফেরে। খুনি তাদের মধ্যে যে কেউ হতে পারে। উজ্জ্বল সবাইকে বলে, পোস্টমর্টম রিপোর্টের একটা জিনিস কেউ এখনো লক্ষ্য করেনি, যেটা প্রত্যেকটা সাইকোপ্যাথের কমন বৈশিষ্ট্য, আর তা হলো ওসিডি। ওসিডিতে আক্রান্ত রোগীরা একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে চলে। তারা রোজ একই সময় খায়, একই সময় ঘুম থেকে ওঠে, এমন ছোটখাটো জিনিসে নিয়ম মেনে চলে। আমাদের কেসে প্রত্যেকটা লাশের কপালে এক সাইডে হাতুড়ির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেই একই রকমের আঘাত কপালের ঠিক সোজা বরাবর পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তার মানে খুনি একটা প্যাটার্ন ফলো করছে। উজ্জ্বল শচীনকে বুগিম্যান 1965 নামের একটা বই দিয়ে বলে, আমার মনে হয় না শম্ভু স্যার কোনো কারণ ছাড়াই খুনিকে বুগিম্যানের নাম দিয়েছে, কারণ এই খুনির সাথে আসল বুগিম্যানের অনেক মিল আছে। হয়তো খুনি বুগিম্যানের এই বইটা পড়ে তার ফ্যান হয়ে গিয়েছিল আর সেখান থেকে ইন্সপায়ার হয়ে বুগিম্যানের মতো হওয়ার চেষ্টা করছে আর নিজেকে সত্যিকারের বুগিম্যান মনে করছে। তাই যদি আমার ধারণা ঠিক হয় তাহলে এই গ্রামে আরো খুন হবে। শচীন জিজ্ঞেস করে, প্রথম এবং দ্বিতীয় খুনের মাঝের গ্যাপ আর দ্বিতীয় এবং তৃতীয় খুনের মাঝের গ্যাপ একদম ভিন্ন, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই খুনি কখন আর কোথায় তার পরবর্তী টার্গেটকে মারতে যাবে? উজ্জ্বল বলে, খুনি যখন আগের খুনের তৃপ্তিটা হারিয়ে ফেলে তখন সে পরবর্তী খুনের জন্য তার টার্গেটকে খুঁজতে থাকে। তাই এবার আমাদেরকে খুনিকে আরেকটা খুন করার জন্য উৎসাহ দিতে হবে। প্রতি রাতে খুন যেখানে হয় সেই স্পটে পুলিশ টহল দিবে, তাহলে খুনি কোনো খুন করতে পারবে না। তাই সে অনেক রেগে যাবে আর এ সময় সে কোনো না কোনো ভুল অবশ্যই করবে। সেই ভুলের মাধ্যমেই আমরা তাকে ধরবো। শচীন আইডিয়াটা শম্ভুকে শেয়ার করলে সে অনেক খুশি হয়ে যায়। শম্ভু বলে, আমরা আমাদের কিছু অফিসারকে সাদা পোশাকে টহল দিতে পাঠাবো, পাশের এলাকার থানা থেকেও কিছু পুলিশ আনবো। এভাবে চলতে থাকলে খুনি খুন করার সুযোগ পাবে না। উজ্জ্বলের প্ল্যান মতো সবকিছু হতে থাকে। রাতে পুলিশের পেট্রোলিং আর দিনে সকল গ্রামবাসীর বিস্তারিত তদন্ত। এভাবেই গ্রামে ধীরে ধীরে শান্তি ফিরে আসে। গ্রামবাসী শান্তিতে থাকলেও চিন্তায় আছে উজ্জ্বল আর শম্ভু, আর অপরদিকে যারা ডিউটি করছে তাদের তো অবস্থা নাজেহাল। রাতে কামলে আর কুট্টান মিলে টহল দিচ্ছে। হঠাৎ কুট্টানের পেটে গন্ডগোল শুরু হয়ে গেলে সে কামলেকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই পেটটা ক্লিয়ার করে আসছি। কামলে তার সাথে আসতে চাইলে কুট্টান বলে, চিন্তা করো না, এইটুকু সময় খুনি আমার কিছুই করতে পারবে না। বলেই কিছু দূর এগোতেই হঠাৎ পাশের বড় বড় ঘাসের মধ্যে একটা শব্দ শুনতে পায়। টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখে, কিন্তু পেছন থেকে কে যেন আসছে। তবে বুগিম্যান এবার কুট্টানকে নয় বরং কামলের মুখ চেপে ধরে নিয়ে যায়। বিপদ বুঝতে পেরে কুট্টান কামলেকে জোরে চিৎকার করে ডাকে। কিছুক্ষণ পরেই কামলের লাশের পাশে পুলিশ এবং ফরেন্সিক টিম জড়ো হয়। মুষলধারে বৃষ্টি নামায় চারপাশ কাদা কাদা হয়ে গেছে। জোসেফ বলে, এইবারের ক্রাইম সিন দেখে মনে হচ্ছে খুনি প্রত্যেকবার পারফেক্টলি যেভাবে খুন করে এবার সেটা একটু ভিন্ন রকম, তবে খুনের ধরন একই রকম। কিন্তু ভিকটিম পুলিশ অফিসার হওয়ায় খুনের সাথে তার বেশ ধস্তাধস্তি হয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়ায় সকল প্রমাণ ধুয়ে মুছে গেছে। এমনকি বাকি 3
তার ক্রাইম সিন থেকেও আমরা তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ পাইনি, তাই খুনি সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো ক্লু নেই। ক্রাইম সিনে উজ্জ্বলকে দেখে সচিন প্রচন্ড রেগে বলে, তুই ভালো করেই সব জানতি তাই না যে খুনি কাকে টার্গেট করবে? তুই ইচ্ছা করেই আমাদেরকে এখানে পাঠিয়েছিস। তোর জন্য কামলে সাধারণ এক পুলিশ হলেও আমার জন্য সে অনেক কিছু। খবরদার আর কখনো আমার সাথে কেসের বিষয়ে কোনো কথা জানতে আসবি না বলেই কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। শাম্ভুকে তার সিনিয়র কল দিয়ে বলে, তুমি ওই গ্রামে যাওয়ার পর 2টা খুন হয়ে গেছে, এমনকি একজন পুলিশ অফিসারও মারা গেছে, তাই ডিপার্টমেন্ট তোমাকে আর সময় দিতে চাচ্ছে না। তাদেরকে কোন রকমের বুঝিয়ে আমি 1 সপ্তাহ চেয়ে নিয়েছি। এর মধ্যে তুমি কেস সলভ করতে না পারলে এই কেস অন্য কাউকে দেওয়া হবে। কামলের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। সচিন এখনো উজ্জ্বলের উপরে প্রচন্ড রেগে আছে। শাম্ভুকে মন খারাপ করে বের হতে দেখে উজ্জ্বল তার কাছে এসে বলে, পারলে আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। সচিনকে পেট্রোলিং এর বুদ্ধিটা আমি দিয়েছিলাম। শাম্ভু বলে, ওসব অনেক আগেই ভুলে গেছি, সচিনের কথাকে সিরিয়াস নিও না, তার জায়গায় যে কেউ হলে এমনই বলতো। উজ্জ্বল জিজ্ঞেস করে, কামলের পোস্টমর্টম রিপোর্টে নতুন কোনো এভিডেন্স পাওয়া গেছে? শাম্ভু বলে, কোনো কিছুই পাওয়া যায়নি, আমার হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, যা করার এর মধ্যেই করতে হবে। পরের দিন সকাল হতেই বাবু দৌড়ে এসে উজ্জ্বলকে ডাক দেয়। বাবুর ডাক শুনে উজ্জ্বল বুঝে যায় গ্রামে আরেকটা খুন হয়েছে। উজ্জ্বল দৌড়ে এসে দেখে পুরনো বটগাছের নিচে চান্দির লাশ পড়ে আছে। জোসেফ বলে, আগের ক্রাইম সিন গুলোর তুলনায় এই ক্রাইম সিনটা বেশ এলোমেলো। কোনো ক্রাইম সিনে খুনির বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় আমরা তাকে ধরতে পারছি না, তাই খুনির খুন করার ইন্টারেস্ট দিন দিন কমে যাচ্ছে, তার পারফেকশন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এটাই তার শেষ খুন, তার দ্বারা খুন করা আর সম্ভব না। জোসেফের বলা কথাগুলো মনে করতে করতেই খুনির রাগ আরো বেড়ে যায়। সে কোনোভাবেই মানতে পারছে না যে তার খুনের প্রতি আগ্রহ কোনোদিনও কমতে পারে। রাতে শিকারে বের হয়ে বারবার জোসেফের কথাগুলোই মনে করতে থাকে। জোসেফের কথাগুলো যেন তার মাথায় জোরে জোরে বাড়ি খাচ্ছে। হঠাৎ লক্ষ্য করে তারই সামনে তার মতোই মুখোশ পরা আর একটা লোক দাঁড়ানো। এই খুনি তার মতো করে খুন করে তার বদনাম ছড়াচ্ছে। ছদ্মবেশে এই খুনি আসল বুগিম্যানের উপস্থিতি বুঝতে পেরে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালায়। কিছু দূর দৌড়ে বনের ঠিক মাঝ বরাবর আসতেই সেই খুনি হঠাৎ থেমে যায়। হঠাৎ তার মুখোশ খুলে ফেলে দেখা যায় এ আর কেউ নয়, বরং সকালে যার লাশ পাওয়া গেছে সেই চান্দি। চান্দি বুগিম্যানের দিকে তাকিয়ে শয়তানের মতো হাসতে থাকে। আসলে গত রাতে উজ্জ্বল, কুরিয়ান, কুরুদান, নারায়ণ, সচিন, শাম্ভু সবাইকে তার বাসায় নিয়ে এসে বলেছিল, আমরা কাল সকালে একটা নকল খুন করব। এই নাটকে ফরেন্সিক টিমকেও থাকতে হবে, ক্রাইম সিন হবে এলোমেলো। আসলে এতদিন খুনি খুনের যে তৃপ্তি পাচ্ছিল সেটাকে নষ্ট করতে হবে, তার বুগিম্যান পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে হবে। মানুষ তার খুনের পদ্ধতি এবং তাকে নিয়ে হাসাহাসি করলে সে ঠিকই জানতে পারবে। আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য সে নিশ্চয়ই সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করবে যে তার নামে খুন করে বদনাম ছড়াচ্ছে, আর তখনই তাকে আমরা ধরে ফেলবো। চাকু জিজ্ঞেস করে, তাহলে আমরা খুন করব কাকে? উজ্জ্বল শয়তানি এক হাসি দিয়ে বলে যে এই গ্রামে সকল সমস্যাকে আগুন দিয়ে আরো বাড়িয়ে দেয় তাকে। চাঁদি তো ভয়ে ভয়ে তাকিয়ে থাকে। নারায়ণ জিজ্ঞেস করে, কিন্তু এ কি এতক্ষণ মরার অভিনয় করতে পারবে? উজ্জ্বল বলে, ক্লোরোফর্ম দিয়ে চাঁদিকে অজ্ঞান করব, পেটের উপরে পাতলা বালিশ বেঁধে দিব, যেন সে যে নিঃশ্বাস নিচ্ছে তা বোঝা না যায়। উজ্জ্বলের প্ল্যান মতো খুনি তাদের জালে ফেসে যায়। চারপাশ থেকে সবাই তাকে ঘিরে ধরে। এখন একটাই প্রশ্ন, বস্তার মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে? উজ্জ্বল মুখোশটা টেনে খুলতেই দেখা যায় এ আর কেউ নয়, বরং এই গ্রামেরই নিউজ রিপোর্টার যমন। এই যমনই প্রত্যেকটা ক্রাইম সিনে গিয়ে তার সম্পর্কে সবাইকে কথা বলতে শুনে পৈশাচিক হাসি হাসত। শাম্ভু যেদিনকে বলেছিল হয়তোবা খুনি এই রুমের মধ্যেই আছে, তখনও সে সেখানেই দাঁড়িয়েছিল। এমনকি আজ সকালেও সে উজ্জ্বলের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। থানায় এনে শাম্ভু সাইকোপ্যাথ যমনকে জিজ্ঞেস করে, এই গ্রামের কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি যাদেরকে মারছো তাদেরকে তুমি কোনো প্ল্যান ছাড়াই চুজ করেছো, কিন্তু প্রশ্ন একটাই, তুমি খুনগুলো কেন করলে? যমন বলে, আমার মায়ের মৃত্যু দিয়েই আমার জীবনের শুরু হয়। জন্মের পর থেকেই বাবা নামক ওই লোকটা আমাকে কেন জানি না তবে ঘরে বন্দি করে বড় করেছে। আশেপাশের কেউ তো জানতোও না যে আমিও ওই বাসায় থাকতাম। আজও জানি না বাবা আমার সাথে কেন এই ব্যবহার করতো। আমি তাকে কখনো জিজ্ঞেসও করিনি। আমাদের বাসার পেছনে একটা পিগ ফার্ম ছিল। ছোট থেকেই পশুদের কান্নার আওয়াজ শুনে আমি বড় হয়েছিলাম। আমার মনে হতো একদিন হয়তো আমার ভাগ্য এই পশুদের মতোই হবে। হঠাৎ একদিন আমার জীবনে একজন আসে। একটা লোক যমনের বাবা থেকে মাংস নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে জানালার ভাঙা কাছ থেকে যমন তাকিয়ে আছে। লোকটা যমনের কাছে এসে হাত বাড়াতেই যমন ভয়ে ছিটকে সরে যায়। প্রথম দেখাতেই সে বুঝে গিয়েছিল আমি কতটা অসহায়। কিভাবে জানি না, তবে বাবাকে রাজি করিয়ে সে আমাকে বাসায় পড়াতে শুরু করলো। জীবনের প্রথমবার আমি কোনো
কোনো মানুষের সাথে কথা বলেছিলাম। অনেক খুশি হয়ে তার হাতে কালো সুন্দর ব্রেসলেট বেঁধে দিয়েছিলাম। তার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম আসলে এই দুনিয়াটা কেমন। কথা বলতে বলতে হঠাৎ কাশি আসলে যমন বাম হাত দিয়ে গ্লাস ধরে পানি পান করে। যমন বলে এরপর কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যায়। এমন কোনো দিন ছিল না যে সেই লোকটা আমাকে পড়াতে আসতো না। সে আমার জন্য একটা শিক্ষক থেকেও বেশি কিছু ছিল, কারণ আমার বাবা যেই ভালোবাসা আর আদর আমাকে দেয়নি সেই ভালোবাসা ওই লোকটা আমাকে দিয়েছিল। কিন্তু একদিন লোকটা এসে আমাকে বলল 2 সপ্তাহের জন্য আমি শহরের বাইরে যাব, ততদিনে তুমি এই বইগুলো পড়ে শেষ করবে। আর এই 2 সপ্তাহ আমার পুরো জীবনকে যেন উল্টে পাল্টে দিয়েছিল। বিকামিং দ্য বুগিম্যান এই বইটা আমার নজর কাড়ে। বইটা পড়ে মনে হচ্ছিল বইয়ের মধ্যে বুগিম্যানটা যেন আমি নিজেই। গল্পের বুগিম্যানের ভয়ে পুরো গ্রাম যখন কাঁপছিল তখন আমার মনে হচ্ছিল জীবনে একবার হলেও তাকে আমি সামনাসামনি দেখতে চাই। 2 সপ্তাহ কেটে যায়। টিচার এসে আমাকে জিজ্ঞেস করে আমি সবগুলো বই পড়েছি কিনা। আমি তাকে বুগিম্যানের বইটা দিয়ে বলি এই একটা বই আমি বারবার পড়েছি। টিচার অবাক হয়ে জিজ্ঞেস করে এই বইতে এমন কি আছে। যমন অনেক উচ্ছ্বসিত হয়ে বলে চলেন আপনাকে একটা জিনিস দেখাই। টিচারকে নিয়ে বাসার পেছনের ফার্মে আসতেই দেখা যায় গল্পের বুগিম্যানের মতোই যমন হাতুড়ি দিয়ে বাড়ি মেরে একটা পিককে মেরে ফেলেছে। ভয়ানক এই দৃশ্য দেখে টিচার হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। যমনের এই ভয়ানক রূপ দেখে টিচার কিছু বলতেই যাবে তখনই যমনের বাবা এসে চিৎকার করে বলে তোকে তো আজ আমি শিক্ষা দিয়েই ছাড়বো। টিচার বাবাকে কয়েকবার আটকানোর চেষ্টা করলে বাবা উল্টা টিচারকে ধাক্কা মেরে বের করে বলে তোমার জন্যই আমার ছেলে এসব শিখেছে, একে আজ মারতে মারতে আমি ঠিক করব। টিচার ভয়ে সেখান থেকে চলে যায়। যমন বলে এরপরে আমি টিচারকে আর দেখিনি। এত বছর তো আমার বাবা আমাকে বাসায় বন্দি করে রাখতো, কিন্তু সেদিনের পর থেকে আমাকে আমার রুমেই আটকে রাখে। বন্দি এই জীবনের প্রতি হতাশ হয়ে আমি চিৎকার করতাম। বাইরে পশুদের চিৎকার শুনলে মনে হতো তাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। মনে হচ্ছিল একমাত্র মৃত্যুই আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করতে পারবে। হঠাৎ গভীর রাতে লক্ষ্য করি আমার ঘরের দরজা নড়ছে। দরজা একটু ধাক্কা দিতেই দেখি দরজা খোলা। সামনে তাকাতেই দেখি বাবার মাথা ফেটে রক্ত পড়ছে। পাশে বুগিম্যান বসা, তার সাদা মুখোশে বাবার রক্ত লেগে আছে। বুগিম্যান আমার কাছে এসে বলে আমি তোমার মাঝে নিজেকে দেখেছি, এই রাতটা আজীবন মনে রাখবে, কারণ আজ থেকে তুমি স্বাধীন। বুগিম্যানের হাতে কালো ব্রেসলেট দেখে বোঝা যায় এটাই তার সেই টিচার। বাবার শরীরটা তখনও কাঁপছে। এটা দেখে বুগিম্যান যমনকে রক্তে মাখা হাতুড়িটা দেয়। সেই হাতুড়ি দিয়ে যমন নৃশংসভাবে তার বাবার মাথায় বাড়ি মারতে মারতে তার এত বছরের জমানো রাগ ঘৃণা বের করতে থাকে। যমন বলে সেদিনই আমি আমার গ্রাম ছেড়ে ভিন্ন ভিন্ন গ্রামে গিয়ে কাজ করতে থাকি। একদিন খবর পাই এই গ্রামে নিউজ রিপোর্টারের পোস্ট ফাঁকা আছে, কিন্তু মানুষ সবসময় কেন জানি আমাকে নিয়ে হাসাহাসি করত, অবজ্ঞা অবহেলা করত। তাই আমি আবারও মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেই। আগের মতোই একা একা থাকতে শুরু করি। তবে আমি জানতাম না আমার জীবন আবারও উল্টে পাল্টে যাবে। হঠাৎ একদিন লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে বুগিম্যানের বইটা আমার হাতে পড়ে। বইটা ধরতেই ফেলে আসা সব স্মৃতি আমার আবারও মনে পড়ে যায়। অফিসে আসতেই নিউজ চ্যানেলের সিনিয়র বলে তুমি পুলিশের যে ইন্টারভিউ নিয়েছো সেখানে কখন কি বলতে হবে তা শিখিয়ে দাওনি কেন। একজন ভালো সাংবাদিক জানে কিভাবে চ্যানেলে ভিউ আনতে হয়। যদি আমি যেমন বলি সেভাবে কাজ না করতে পারো তাহলে দূর হয়ে যাও, আর আজ থেকে শার্টের হাতা নামিয়ে তারপর খবর পড়বে। ক্যামেরাম্যানের সামনে এতটা অপমানিত হয়ে যমন মনের কষ্টে সেখান থেকে বের হয়ে যায়। বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। অশোক তখন তার ছেলে বাবুর সাথে সেদিকে আসছিল। যমনকে দেখে অশোক বলে তোমাকে স্কুলের অ্যানুয়াল ডে শুট করার ব্যাপারে বলেছিলাম না। কথার মাঝে বাবু বারবার বাবা বলে ডাকলে অশোক বিরক্ত হয়ে তাকে একটা চড় মেরে চুপ করতে বলে। বাবু লজ্জায় যমনের দিকে তাকায়। অশোক যমন থেকে বিদায় নিয়ে একটু এগিয়ে গিয়েই বাবুকে আবারও চড় মেরে বলে কতবার বলেছি না বড়দের মধ্যে কথা বলবি না। বাবু লজ্জায় যমনের দিকে তাকালে যমনের অশোকের উপরে প্রচুর রাগ হয়। বাসায় এসে বাবার দেওয়া আঘাতের চিহ্নগুলো দেখতেই ছোটবেলার সেই ট্রমার কথা মনে পড়ে যায়। রাগে চিৎকার করে নিজেকে সামলানোর চেষ্টা করে। হঠাৎ তার টিচারের কথা মনে পড়ে যায়। টিচার বলেছিল আর কখনোই নিজেকে বন্দী হতে দিবে না। সেই রাতেই বুগিম্যানের পোশাক পরে অশোককে নির্মম ভাবে হাতুড়ি দিয়ে হত্যা করে। যমন তৃপ্তি নিয়ে বলে সেই রাতে বহুদিন পর আমি শান্তিতে ঘুমিয়েছিলাম। দ্বিতীয় খুনের পর সেই তৃপ্তিটা এক অন্য রকমের থ্রিলারে পরিণত হয়। এরপর যখন আপনি এসে আমাকে বুগিম্যানের নাম দিলেন তখন সেই আনন্দটা আরো বেড়ে গেল। শাম্ভু বাইরে আসতেই উজ্জ্বল বলে আমার একটা সন্দেহ হচ্ছে। তখনই গ্রামের 2 বৃদ্ধ কিছু একটা লক্ষ্য করে। সাথে সাথেই গ্রামের সকলে মশাল হাতে সেখানে জড়ো হয়। উজ্জ্বল বলে আপনি যখন যমনকে জিজ্ঞাসাবাদ
করছিলেন তখন আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। আমার মনে হচ্ছে যমন একা এই খুনগুলো করেনি, তাকে কেউ সাহায্য করেছে। তখনই বাবু দৌড়ে এসে উজ্জ্বলকে ডাকে। তার মানে গ্রামে আরো একটা খুন হয়েছে। উজ্জ্বল আর শম্ভু গাড়ি থেকে নামতে নামতে উজ্জ্বলের বলা কথাগুলো ভাবতে থাকে। উজ্জ্বল বলেছিল আরবিন্দ আর কামলের খুনে যমনকে কেউ সাহায্য করেছে, কারণ আরবিন্দের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, যা যমনের একার পক্ষে করা সম্ভব না। আর কামলের লাশ বাকি সবগুলো লাশ থেকে ভিন্ন ছিল। একই অস্ত্র ব্যবহার করে একইভাবে খুন করা হলেও কামলের খুন যমন করেনি, কারণ কামলের আঘাতের চিহ্নগুলো অন্যরকম ছিল। দেখা যায় কামলেকে একজন বুগিম্যান নয় বরং দুইজন বুগিম্যান অ্যাটাক করেছিল। উজ্জ্বল আর শাম্ভু দেখে ভিকটিমের লাশ গাছের সাথে ঝুলছে। দেওয়ালে সাদা চক দিয়ে লেখা 10টার মধ্যে যমনকে না ছাড়লে আরো লাশ পড়বে। উজ্জ্বল ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে কানে ইয়ারফোন গুজে বসে পড়ে। কিছুক্ষণ পর এসে যমনকে বলে, আমরা জানি তোমার একটা পার্টনার আছে আর সে তোমাকে ছাড়া প্লাচি কাবু ছেড়ে যাবে না। হুমকি দিয়েছে তোমাকে না ছাড়লে সে আরো খুন করবে। তোমার কি মনে হয় সে কি সত্যি তার প্ল্যানে সাকসেসফুল হবে? যমন শয়তানি এক হাসি দিয়ে মাথা নাড়িয়ে বোঝায় হ্যাঁ। উজ্জ্বল রহস্যময় এক হাসি দিয়ে বলে, চলো তোমাকে একটা গল্প শোনাই। ঘন এক জঙ্গলে বাঘ, সিংহ, হাতি সবাই বাস করত। তবে আমাদের আজকের গল্প 4টা খরগোশকে নিয়ে, যারা বনের গভীরের এক বাসায় শান্তিতে বসবাস করছিল। কিন্তু এক রাতে এক বাঘের নজর পড়ে তাদের উপরে। দেখা যায় যমনের পার্টনার বগিম্যানের বেশে ধীরে ধীরে একটা বাসার দিকে এগোচ্ছে। হঠাৎ সে সেই বাসার সামনে দাঁড়িয়ে যায়। বাসার মধ্যে এক বৃদ্ধ দম্পতি আর 2টা বাচ্চা ছেলে মেয়ে থাকে। হঠাৎ তারা দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে বেশ ঘাবড়ে যায়। বাবু ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখে মুখোশধারী বুগিম্যান দাঁড়ানো। উজ্জ্বল বলে বাঘ জানতো সে আজ শিকারে সফল হবে। সে তার খুশিতে একটা জিনিস লক্ষ্য করতে ভুলেই গিয়েছিল। আসলে তখন উজ্জ্বল গান শোনা শেষ করলে নারায়ণ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? উজ্জ্বল বলে, আজ আমরা কিছুই করব না। প্লাচিকাভু গ্রামের সবাই নিজেকে নিজেদের বাসায় বন্দি করবে। বাইরে কাউকে না পেয়ে খুনি তার শিকারকে খোঁজার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। যেহেতু সবাই বাসায় বন্দি, তাই কাউকে খুন করতে হলে তাকে কোনো একটা বাসায় ঢুকে আক্রমণ করতে হবে। গ্রামে এখন মোট 228 জন মানুষ আছে। 58টা বাসা এবং 3টা এলাকা আছে। প্রথম এরিয়ায় 28টা বাসা আছে, যেগুলো সব কাছাকাছি। খুনি যদি কোনো বাসায় ঢোকে তাহলে আশেপাশে সবাই জেনে যাবে। দ্বিতীয় এলাকায় 24টা বাসা আছে, এখানেও একই অবস্থা। তাই এমন জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে খুনি নিজেকে ঝুঁকিতে ফেলবে না। 3 নম্বর এলাকায় 50 থেকে 100 মিটার দূরে দূরে মোট 6টা বাড়ি আছে। জায়গাটা কম ঝুঁকিপূর্ণ, তাই খুনি এই 6টা বাসার যে কোনো একটা বাসায় আক্রমণ করবে। আর সে কোন বাসায় আক্রমণ করবে সেটা আমরা ঠিক করে দিব। আমরা 6টা বাসা থেকে 2জন বৃদ্ধ আর 2টা বাচ্চাকে তাকিয়ে দেখিয়ে একটা বাসায় শিফট করব, যেন সে তার শিকারকে দুর্বল মনে করে সেই বাসাতেই আক্রমণ করে। বুগিম্যান যখন পাহাড়ে দাঁড়িয়ে তার পরবর্তী টার্গেট খুঁজছিল, তখনই সেই 2 বৃদ্ধ 2 বাচ্চাকে সেই বাসায় যেতে দেখে। উজ্জ্বল যমনকে বলে, যদি এই গল্পে সেই 4 খরগোশ নয় বরং বাঘ নিজেই শিকার হয়ে যায়, অর্থাৎ কেউ যদি সেই 4 খরগোশকে বাঘকে ধরার জন্য সাজিয়ে রাখে, তখন কি হবে? বুগিম্যান সেই 4 জনকে মারতেই যাবে, তখনই শম্ভু এসে তার হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে তাকে আছড়ে ফেলে। বুগিম্যান প্রচন্ড রেগে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আচমকাই বুগিম্যান শাম্ভুর পায়ে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়। শাম্ভু ব্যথায় চিৎকার করে সেই স্ক্রু ড্রাইভার বের করে বুগিম্যানকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বুগিম্যানের মাথায় আর পিঠে জোরে বাড়ি মেরে তাকে মাটিতে আছড়ে ফেলে। উজ্জ্বল যমনকে বলে, আমার গল্প তো শেষ, এবার একটা মজার কথা বলি। আমি জানি তুমি আসল যমুন না। শম্ভু তখনই বুগিম্যানের মুখোশ টেনে খোলে। দেখা যায় আসল যমন তো তার সামনে। কিছুক্ষণ আগে উজ্জ্বল যখন ক্রাইম স্পট দেখতে গিয়েছিল, সেখানে লেখা দেখে উজ্জ্বল বলে, যখন কেউ বোর্ডে কিছু লেখে তখন তাদের চোখের উচ্চতা সমান সমানই লেখে। এই লেখা দেখে বোঝা যাচ্ছে যমুনের পার্টনার তারই মতো একই সমান লম্বা। লেখার মাঝে মাঝে মুছে মুছে আবার যে লেখার দাগ, তা দেখে বোঝা যাচ্ছে এটা যে লিখেছে সে ডান হাতি। আমরা যমুনকে খবর পড়তে বা যখনই দেখেছি না কেন তখন তার ডান হাত ব্যবহার করতে দেখেছি, কিন্তু যে খুনিকে আমরা ধরেছি সে সবকিছুতে তার বাম হাতের ব্যবহার করে, অর্থাৎ সে বাহাতি। নিশ্চয়ই মনে আছে থানায় যে আছে সে বাম হাতে পানি পান করছিল। উজ্জ্বল বলে, তোমরা দেখতে একই রকম, একই স্বভাবের, শুধু 2টা আলাদা মানুষ। আর শাম্ভু স্যার এখন যাকে গ্রেফতার করেছে সে তোমার যমজ ভাই, আসল যমন। অর্থাৎ সেদিন যমনের সাথে তার যমজ ভাইয়ের জন্ম হয়েছিল। বছরের পর বছর বাবার যে নির্যাতন যমন সহ্য করেছিল তা তার যমজ ভাইও
সহ্য করেছিল। টিচারের আশা, বাবাকে খুন করা, সবকিছুতেই এই যমজ ভাই যমুনের সাথেই ছিল। যমুনের ভাই বলে, যমুন এই গ্রামে আসার পর আমি আয়ের জায়গায় চলে গিয়েছিলাম, তবে খবরের কাগজে বুগিম্যানের হাতে দ্বিতীয় খুনের খবর দেখে গোপনে এই গ্রামে আসি। সেদিন কুরুদান বুগিম্যানকে খুন করতে দেখলে বুগিম্যান যখন তার দিকে তাকায় সে ভয়ে পালিয়ে যায়। তখনই আড়াল থেকে যমুনের যমজ ভাই বের হয়ে আসে। 3 নম্বর মানে আরবিন্দের খুন থেকেই তারা দুই ভাই একসাথে কাজ করছিল, কিন্তু কামলেকে মারার সময় আমরা একটা ভুল করে ফেলি। যমুনের জায়গায় আমি কামলেকে মেরে ফেলি। সেই রাত থেকে যমুন বেশ অস্বাভাবিক হয়ে যায়, আর তখন থেকেই যমুনের জামা পরে আমি যমুন হয়ে যাই। পুলিশ আসল যমুনকে গাড়ি থেকে নামাতেই গ্রামের মানুষ প্রচন্ড রেগে তেড়ে আসতে চায়। যমুন এদের দেখে ভয় পাবে কি, উল্টা নির্লজ্জের মতো সবগুলো দাঁত বের করে পৈচাসিক হাসি দেয়। এত মানুষের ঘৃণা নিয়ে তার আজ অনেক গর্ব হচ্ছে। তাকে টেনে থানার মধ্যে নিতে গেলেই সে উজ্জ্বলের দিকে এমন ভাবে তাকায় যেন সুযোগ পেলে এখনই তাকে খুবলে খাবে। শাম্ভু হেসে উজ্জ্বলকে বলে, ধন্যবাদ ডিটেকটিভ উজ্জ্বল। শচীনের আজ উজ্জ্বলের জন্য অনেক গর্ব হয়। শান্তিতে ভরা গ্রামে ভয়ানক এই ঘটনা ঘটার পর থেকে এই গ্রামের মানুষ আগের মতো আর নিশ্চিন্তে থাকতে পারেনি। আগে একে অপরকে বন্ধু ভাবলেও এখন সবার মনে একটাই সন্দেহ যে তাদের মধ্যেই আবার কোনো সাইকোপ্যাথ লুকিয়ে নেই তো। তবে এই গ্রামে যতই বিপদ আসুক না কেন তার সামনে উজ্জ্বল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাই দাশানের ছবি দেখে মুচকি হেসে উজ্জ্বল নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। দুই যমজ ভাই তো গ্রেফতার হয়েছে, কিন্তু তাদেরকে যে এই খুনের পথ দেখিয়েছিল সে তো এখনো মুক্ত। তার কাছে প্লাচিকাভু গ্রামের খবর পৌঁছায়, আর এই খবরটা দেখে সে এক শয়তানি হাসি দেয়। তাহলে কি এই দুই ভাইকে বাঁচাতে আর তাদের হয়ে প্রতিশোধ নিতে তাদের এই টিচার ফিরে আসবে? বাবু দ্রুত সাইকেল চালিয়ে চিৎকার করে উজ্জ্বলকে ডাকে। উজ্জ্বল বুঝে যায় গ্রামে আবার কোনো ঝামেলা হয়েছে। কানে হেডফোন দিয়ে বাইরে এসে দাঁড়ায়। পেছনে তার পার্টনার এই গ্রামের প্রাক্তন চোর কুরুদান। উজ্জ্বল এখন ক্রাইম কনসালটেন্সি নামের এক দোকান দিয়ে বসেছে। এবার যে খুশি আসুক না কেন ডিটেকটিভ উজ্জ্বলের চোখ ফাঁকি দিয়ে কেউ এই গ্রামের আর কোনো ক্ষতি করতে পারবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।